প্রিয় দর্শক, জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত ১৪ দলের বৈঠকে বাস্তবায়ন করবে সরকার। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় রোববার রাতে কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দিয়েছিলেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। যদিও এই ভিডিও প্রকাশের সাথে সাথেই শুরু হয়েছে বিতর্ক। বাইরে থাকা শিক্ষার্থীরা অভিযোগ করছেন জিম্মি করে এই বক্তব্য দেওয়ানো হয়েছে। অন্যদিকে ৬ সমন্বয়কে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাইয়ে সেই ছবি প্রকাশ করাকে জাতিসংঘে মশকরা বলে মন্তব্য করেছে হাইকোর্ট। সমন্বয়কারীদের ছেড়ে দিতে এবং বিক্ষোভে গুলি না করার নির্দেশনা চেয়ে এক রিটের শুনানি কালে সোমবার দুপুরে হাইকোর্টে মন্তব্য করেন। এদিকে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা, মামলা, গণগ্রেফতার সহ আইনের নানা দিক নিয়ে আজকে নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যামরান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। শিরোনাম রেখেছি স্বস্তি অস্বস্তির দোলাচলে। এবং এই আলোচনায় সঙ্গে আছেন আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার তানজিবুল আলম, লেখক অ্যাক্টিভিস্ট আরিফ জেবেদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। এবার মূল আলোচনায় যেতে চাই। যেমনটি শুরুতেই বলছিলাম, জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত ১৪ দলের বৈঠকে আজ নেওয়া হয়েছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত, সেটি বাস্তবায়ন করবে সরকার, এমনটি আমরা জানতে পেরেছি। এই প্রশ্নটি নিয়ে শুরুতে একটু আসতে যাই। আরিফ জেবেদিক, আপনার কাছে আসি। এই সিদ্ধান্তটি কতটা সময়োপযোগী এবং কত দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়নটা প্রয়োজন? এখানে দুটো বিষয়। একটা হচ্ছে সিদ্ধান্তের এক্সিকিউটিভ পার্ট, যেটা এটাকে কিভাবে করা হবে সেটা আইনগত এবং প্রক্রিয়াগত একটা ব্যাপার আছে। এর আগের ব্যাপারটা হচ্ছে নৈতিকভাবে সিদ্ধান্তটা নেয়া। আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং এটা বাংলাদেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি। এটা কিন্তু আজকের দাবি নয়, বহু আগের দাবি। আমরা যদি আমি শ্রদ্ধাভরে স্মরণ করি, শহীদ জননী জাহানারা ইমাম যখন আন্দোলন শুরু করেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির, সেই সময় থেকে সাধারণ মানুষ বারবার এই দাবিটা করে আসছেন। আমরা ২০১৩ সালে গণজাগরণ মঞ্চে অসংখ্য মানুষ এই দাবি তুলেছিলেন এবং তাদেরকে ইকো করতে গিয়ে আমাদের যে ৬ দফা আমরা সে সময় দাবি করেছিলাম সরকারের কাছে, গুরুত্বপূর্ণ দাবি ছিল যে জঙ্গি সংগঠন হিসাবে এদেরকে নিষিদ্ধ করা। কারণ হচ্ছে তৎকালীন অবস্থাও যদি আপনারা দেখেন কি পরিমাণ ভাঙচুর, কি পরিমাণ অ্যাগ্রেসিভভাবে বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর করে তারা দেশকে একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে গিয়েছিল। এবং সেই জায়গা থেকে আজকে পর্যন্ত যতগুলো সন্ত্রাসী কার্যক্রম হয়, যতগুলো বড় আকারের বিধ্বংসী কার্যক্রম হয়, ঘুরে ফিরে দেখা যায় তারা জড়িত, তাদের লোকজন এটার সাথে কোনো না কোনোভাবে জড়িত। যেহেতু মানে গঠনগতভাবে তারা একটা জঙ্গি সংগঠন এবং এই সংগঠনটা কিন্তু মুক্তিযুদ্ধের পরে নিষিদ্ধ ছিল। পরবর্তীতে সামরিক শাসক এসে তাদেরকে আবার পুনরুজ্জীবিত করেন, কিন্তু জামাত ইসলাম কিন্তু মুক্তিযুদ্ধের পরে নিষিদ্ধ ছিল। বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি নাৎসি সংগঠনগুলো তো আর ইউরোপের কোথাও কাজ করতে পারে না। তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের অনেক দেরি হয়েছে, তারপরেও আমি ১৪ দলকে সাধুবাদ জানাই যে নৈতিকভাবে তারা এটাতে একমত হয়েছেন যে এদেরকে নিষিদ্ধ করা প্রয়োজন। এখন এর যে প্রক্রিয়াগত ব্যাপার, এটা সরকার দেখবেন এবং আমরা আশা করব, ব্যক্তিগতভাবে আমি আশা করব যত দ্রুত সম্ভব যাতে এই সিদ্ধান্তটি নেওয়া হয়। এই সিদ্ধান্তের যাতে কোনো রাজনৈতিক প্রক্রিয়া না হয় যে এটা বললাম তারপরে করলাম না, ধীর লয়ে গেলাম। এই জিনিসগুলো আবার খুব একটা ভালো কাজ হবে না এবং মানুষ সেটাকে ভালো চোখে দেখবেন না একেবারে। কারণ এটি নিয়ে আসলে বিভিন্ন সময় আপনি যেমনটি বলছিলেন, এর আগেও নানা সময় প্রশ্ন উঠেছে এবং এই দাবিটি বারবার আসছিল যে নিষিদ্ধ কেন করা হচ্ছে না। সেটা নিয়ে একটু কথা বলে ব্যারিস্টার তানজিবুল আলম, আইনগত এবং প্রক্রিয়াগত যে বিষয়টির কথা আরিফ জেবেদিক বলছিলেন, সেই বিষয়টি আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ। ইনফ্যাক্ট জামাত নিষিদ্ধের কথা যখন বলা হয়, সাধারণ মানুষের পারসেপশনে যে জামাতের যে অবস্থান, সেটার সাথে জামাত এজ এ পলিটিক্যাল পার্টির আইনগত দিক থেকে যদি বিবেচনা করেন তাহলে কিছুটা ভিন্নতা আছে। সেটা কীরকম? আপনারা জানেন যে এই মানে যুদ্ধাপরাধীদের বিচারের ট্রাইব্যুনালের মাধ্যমে যখন এই জামাতে অধ্যুষিত যেসব যুদ্ধাপরাধী ছিল তাদের অনেকেরই শাস্তি হয়েছে, বিচার হয়েছে, এবং তারই প্রক্রিয়ার অংশ হিসেবে পার্টি হিসেবে, যুদ্ধাপরাধী পার্টি হিসেবে জামাতকেও প্রশ্ন এসেছিল বিচারের সম্মুখীন করার। তখন হাইকোর্টে জামাতের রাজনৈতিক নিবন্ধন কিংবা রাজনৈতিক পার্টি হিসেবে তার যে অবস্থান, বিশেষ করে তাদেরকে সিম্বল দেয়, একটা রাজনৈতিক দল যদি ইসির সাথে, ইলেকশন কমিশনের সাথে যদি নিবন্ধিত থাকে তখন তাদের একটা সিম্বল পায়। তেমন জামাতের রাজনৈতিক রেজিস্ট্রেশন এবং তাদের রাজনৈতিক যে ভোটের জন্য যে সিম্বল, দুটোই বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ফাইল হয়েছিল এবং সেই রিটে হাইকোর্ট ডিভিশনে
রায় এসেছিল যে জামাতকে যেন বাদ দেওয়া হয় পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন থেকে, এবং সেটার বিরুদ্ধে জামাত আপিল করেছে। আপনারা জানেন গত বছর নভেম্বরে আপিলের ডিভিশন থেকেও তাদের সে আপিল খারিজ হয়ে গেছে। তার মানে যে জামাত পলিটিক্যাল পার্টি হিসেবে যে ইলেকশন কমিশনে নিবন্ধিত একটা পার্টি, সেটার নিবন্ধন হারিয়ে ফেলেছে। তার মানে তাদের পলিটিক্যাল অস্তিত্ব নাই পার্টি হিসেবে। এখন এর বাইরে জামাতের যে অবস্থান কিংবা জামাতের যে এক্সিস্টেন্স, সেটা হচ্ছে শুধুমাত্র সংগঠন হিসেবে। কারণ এই সংগঠনের নেচার কি আপনারা জানেন যে আমাদের সংবিধানে প্রতিটা নাগরিককে বিভিন্ন ধরনের অনেকগুলো মৌলিক অধিকার দেওয়া হচ্ছে, এর সংগঠন করার অধিকারও ওয়ান অফ দেম। এখন ওই যে অধিকারটা সংবিধানে দেয়া আছে সেটা কিন্তু আবার অ্যাবসলিউট অধিকার না। তার মানে হচ্ছে যে মানুষের সংগঠন করার কিংবা যে কোনো সংগঠনে যোগ দেওয়ার যে মৌলিক অধিকার বলা হয় সেটা কোয়ালিফাইড মৌলিক অধিকার। তার মানে হচ্ছে আইন দ্বারা এটাকে রেগুলেট করা যাবে। তা আজকে যে সিদ্ধান্তটা এসেছে সেটা অবশ্যই একটা পলিটিক্যাল সিদ্ধান্ত। এটা আরিফ জাগতিক যেটা বললেন, সাধারণ জনগণের, বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের পক্ষের যে জনশক্তি, সেটা স্বাধীনতার পর থেকে এই দাবিটা করে আসছে। এবং যেটা আপনারাও জানেন যে বঙ্গবন্ধু বাংলাদেশে আসার পর শুধু জামাত বলে নয়, সকল ধরনের ধর্মভিত্তিক রাজনৈতিক দল যেগুলো আছে তাদের সবাইকে নিষিদ্ধ করা হয়েছিল, এবং একমাত্র জিয়াউর রহমান ক্ষমতায় এসেই এই জামাতকে তার রাজনৈতিক রিহ্যাবিলিটেশনটা করা, পুনর্জন্মটা দিয়েছে। সেই কারণে আসলে বলা হয়ে থাকে যে জামাতের ফোরফাদার যদি বলা হয় কাউকে, কিংবা বাংলাদেশের মাটিতে জামাতের জন্মদাতা যদি কে হয়ে থাকেন, সেটা আসলে জিয়াউর রহমানের হাত ধরেই হয়েছে। এবং তিনি এই বহুদলীয় গণতন্ত্রের নামে এই স্বাধীনতা বিরোধী যেসব দলগুলো ছিল সবগুলোকে একটা আইনগত ভিত্তি দিয়েছে এবং তাদেরকে তাদের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ করে দিয়েছে। তো এই আজকে এসে স্বাধীনতার 53 বছর পরে এসে সরকার যে সিদ্ধান্তটা নিল, আমি মনে করি এটা বহু আগে নেওয়া উচিত ছিল, এবং এটা অনেক দেরি হয়ে গেছে ইতিমধ্যে। আপনারা জানেন যে গত কয়েকদিন যে ঘটনাগুলো ঘটেছে, এখন এই রিপোর্টগুলো উঠে আসছে যে এই সহিংসতার পিছনে বিশেষ করে কাদের আসলে হাত রয়েছে। কেননা আমরা কিন্তু এর মধ্যে দেখেছি জঙ্গির কথা বলা হচ্ছিল, এবং আমরা যখনই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, আমরা নির্বাচনের আগের পরিস্থিতিটা ঠিক জানি, এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যখনই কোনো আন্দোলন চলে আসে বা এ ধরনের অস্থির পরিস্থিতি তৈরি হয়, তখনই দেখি যে যারা সহিংসতা করছে, যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে, নানাভাবে সেখানে জঙ্গি বা জামাত শিবির জড়িত থাকে। সেই প্রশ্ন নিয়ে যদি আরিফ থেকে আপনার কাছে আসি, এই সময় এই সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষাপটটা আপনি কিভাবে আসলে দেখছেন? কারণ হচ্ছে বারবার আক্রান্ত হতে হতে সরকারের এই বোধোদয়টা হয়েছে, এটা হচ্ছে আমার একটা ধারণা। আমরা যে কথাটা দীর্ঘদিন ধরে বলে আসছি, সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বলে আসছেন যে এরা সন্ত্রাসী। প্রথম কথা হচ্ছে নৈতিক কারণেই মুক্তিযুদ্ধ বিরোধী কোনো সংগঠন বাংলাদেশে থাকতে পারে না, এটা হচ্ছে একদম বাংলাদেশের এক্সিস্টেন্সের প্রস্তুত। তারপরে এটা আইনগত বিষয়, যেটা তানজিব ভাই বললেন, আইনগতভাবে তারা বাংলাদেশের অনেক আইন কানুন মানে না বলেই কিন্তু সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালত তাদেরকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ পান নাই। কারণ এটা হচ্ছে দ্বিতীয় বিষয়টা। কিন্তু এত কিছুর পরেও সরকার, আমি জানি না কেন, মুক্তিযুদ্ধের কথা বলে আসা সরকার, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে আসা রাজনৈতিক দলের সরকার, তারা কিন্তু গত 14-15 বছর ধরে বারবার বলার পরেও এইটাকে তেমন আমল দেন নাই। এটা তাদের রাজনীতি হতে পারে, কিন্তু সাধারণ মানুষের দাবি ছিল, বিশেষ করে আমি 2013 সালের কথা যদি বলি, সেই সময় থেকে আমি দেখেছি মানুষ খুবই উদ্গ্রীব ছিল। 14-15 সালের সেই সন্ত্রাস, নির্বাচন কেন্দ্রিক সন্ত্রাস, আগুন সন্ত্রাস, এই জায়গাগুলোতে সরাসরি জামাতে ইসলামের ক্যাডার বাহিনী সম্পৃক্ত, জড়িত, পরিকল্পনা করেছেন। এখন আপনি যে প্রশ্ন করছেন আজকে এসে কেন এই উপলব্ধি হলো, বা হঠাৎ করে বর্তমানে যে বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক অবস্থা, উত্তেজনাময় পরিবেশ, সেই সময় কেন সিদ্ধান্ত নেওয়া হলো, এটা যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা বলতে পারবেন যে এটা টাইমিংটা আসলে তারা কি আগে থেকে পরিকল্পনা করেছিলেন, নাকি এখন আসার পরে তাদের আরও শিক্ষা হলো যে পরিমাণ বিধ্বংসী কার্যক্রম হয়েছে, মেট্রো রেলের পুরানো বা অন্যান্য জায়গায় যে পরিমাণ সন্ত্রাস হয়েছে, এটা কিন্তু আমাদের সাধারণ ছাত্ররা করে নাই। এই বিষয়ে সকলেই আমরা একমত যে কোটা আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, কোটা সংস্কারের আন্দোলনের সাথে, সেই সাধারণ ছাত্রছাত্রী রাজপথে ছিল, কিন্তু তাদের সম্পৃক্ততা এই স্পেসিফিক ধ্বংসযোগ্য সেতু ভবনের কথা বলেন, আমাদের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের যে তাদের ভবনটা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জায়গাগুলো পরিকল্পিত একটা সন্ত্রাসী গোষ্ঠী তারা করেছে। তো এই সন্ত্রাসী গোষ্ঠী কারা, এটা যদি সরকার চিহ্নিত করে থাকেন যে এখানের মধ্যে জামাত শিবিরের লোকজনই বেশিরভাগ,
এবং আসলে এই ধরনের এক্সিকিউশন করার সাংগঠনিক ক্ষমতা তাদের আছে। তারা ক্যাডার ভিত্তিক একটা সংগঠন, তারা চাইলেই ঢাকা শহরে 10,000 ক্যাডার ঢুকিয়ে ফেলতে পারে, পরের দিন সকালে 5টার ভিতরে আবার ক্লিয়ার করে ঢাকা থেকে বের করে দিতে পারে। এরা প্রশিক্ষিত এক ধরনের জঙ্গি গোষ্ঠী। সুতরাং এই জায়গা থেকে যদি তাদের উপলব্ধি হয় যে এদেরকে এখন আসলে আর আনুষ্ঠানিক বা আইনগতভাবে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগই নেই, তাদেরকে নিষিদ্ধ করতে হবে, আমার কাছে মনে হয় হয়তো দেরিতে উপলব্ধি হয়েছে, বাট ইটস বেটার লেট দেন নেভার। একেবারে আমরাও চাই যে খুব দ্রুত আসলে এটার ভালো কোনো সিদ্ধান্ত আসুক, কেননা বারবার যে প্রশ্নটি আমাদের সামনে চলে আসে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পেছনে কারা, সেই প্রশ্নের উত্তর জানাটা খুব বেশি জরুরি। এবারে যদি একটু আন্দোলনের প্রসঙ্গে চলে আসি, কোটা সংস্কার আন্দোলনের গতকালের একটি ঘটনা, ডিবি অফিস থেকে একটি ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যে প্রধান সমন্বয়ক নাহিদ, তার মাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়। সেখানে দেখা যায় যে তারা আন্দোলন উইথড্র করার কথা বলেছে, যে আমরা আন্দোলন তুলে নিলাম। সেটি নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হয়। সমন্বয় যারা আছেন আমরা জানি তাদের সংখ্যা অনেক বেশি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতি বিশ্ববিদ্যালয়ে একজন করে ধরে হলো 63 জন প্রায় সমন্বয়ক, সেখানে তারা ছিলেন মাত্র হাতে গোনা 3 জন। তো সেখান থেকে প্রশ্ন উঠেছে যে আসলে আন্দোলন কি আসলে শেষ হয়ে গেল, নাকি যারা বাইরে ছিলেন তারা দাবি করেছেন যে এটি আসলে তাদেরকে অস্ত্রের মুখে অথবা তাদেরকে জিম্মি করে সেই কথাটি আসলে বলানো হয়েছে। সেই ভিডিও বার্তার মূল্যায়নটা একটু জানতে চাইব। ডিবি অফিস থেকে যে ভিডিও বার্তা, সেটিকে জনগণ আসলে কিভাবে দেখবে, আপনার কাছে কি মনে হয়? দুটো বিষয়, আন্দোলন আসলে শেষ হয়ে গেল কিনা সেটা একটা ভিন্ন আলাপ, সেই আলাপটা আমরা একটু পরে করি। আপনি সরাসরি যে জিনিসটা জানতে চেয়েছেন, এখানে আসলে আমাদের চেয়ে বড় হলো আজকে আমি মিডিয়া দেখলাম যে আমাদের সর্বোচ্চ আদালতের বিচারক মন্তব্য করেছেন এটাকে ফাজলামো বা এই ধরনের মশকরা, হ্যাঁ, এটাকে কি মশকরা পাচ্ছেন কিনা না। সুতরাং আমাদের সর্বোচ্চ আদালতের বিচারক যখন এই উপলব্ধি করেন, ধরেই নিতে হবে যে এটার একটা জিস্ট আছে, এবং সাধারণভাবে আমরা সকলেই তাই মনে করি। আপনি একটা আন্দোলন, এই আন্দোলন তো ডিবি অফিসে ঘোষণা দিয়ে শুরু হয় নাই। ডিবি অফিস তো কারো আন্দোলন থামানো, বাড়ানো, কমানোর কোনো ধরনের অধিকার রাখে না। তারা যদি কেউ আইন ভঙ্গ করে, এই 6 জন, 3 জন, 56 জন, 63 জন সমন্বয়ক, এদের মধ্যে যদি স্পেসিফিক দেখা যায় যে 63 জন বা একজন এ জড়িত, বাকিরা হয়তো জড়িত না, এ হয়তো ভাঙচুরের সাথে বা সন্ত্রাসের অন্যান্য জায়গায় উস্কানিদাতা হিসাবে তাকে চিহ্নিত করা হয়, স্পেসিফিক তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে একটা আইনের নির্দিষ্ট ফ্রেমের মধ্যে, তার কাছ থেকে তথ্য আদায় করা হবে, সব ঠিক আছে। এই অথরিটিটা, এই ম্যান্ডেটটা ডিবি অফিসের আছে। তারা আন্দোলন রাখবে, ফেলে দিবে, বেশি করবে, কম করবে, দাবি যোগ করবে, বিয়োগ করবে, এটা তো ডিবি অফিসের সিদ্ধান্ত নেওয়ার কোনো যুক্তি নাই। এখানে 6 জন না 63 জনই যদি থাকতেন, বা আমি জানতাম 56 বা 63 জনই যদি থাকতেন, তারপরেও এইটা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ আপনি 63 জনকে এমন একটা পরিবেশে দিবেন, এরা তো সাধারণ ছাত্র, এরা কিন্তু পোড় খাওয়া রাজনীতিবিদ না। পোড় খাওয়া রাজনীতিবিদের কি হয়, সে জানাই আমি জেলে যাব, আমি যখন রাজনীতি করার সিদ্ধান্ত নেই আমি জানি যে আমি একদিন মন্ত্রী এমপি হতে পারি, আবার আমি জেলে হয়তো বছরের পর বছর, এই রিস্কটা নিয়েই তাকে রাজনীতি করতে হয়। সাধারণ ছেলেপেলেরা তো এই সিদ্ধান্ত, এই রিস্ক নিয়ে আসে নাই। সো তাকে যখন আপনি একটা প্রশাসনিক ভয় দেখাবেন, সেই ভয়টা সে বেশি পাবে। বিশেষ করে এই পরিমাণ গোলযোগের পরে এবং এতজন মানুষের প্রাণহানির পরে স্বাভাবিক তাদের উপরও, তাদের অভিভাবকদের উপরে হোক, বিভিন্ন ধরনের প্রেশার আছে। সেই জায়গায় এই আন্দোলন হয়তো তারা এমনিতেই প্রত্যাহার করতেন। আসলে তো কর্মসূচি কিছু ছিল না, মানে যে জিনিসটা হলো, আমরা যে এই টোটাল কমপ্লিট শাটডাউন প্রোগ্রামের প্রাণহানির পরে তারপরে কিন্তু কর্মসূচি ছিল না, তাদের কিছু নির্দিষ্ট দাবি দেওয়া ছিল, তারা সরকারের সাথে বসতে চান নাই যতক্ষণ না ওইগুলো নিয়ে আলাপ হয়। কিন্তু রাজপথে তাদের কোনো কর্মসূচি ছিল না। তো যে কর্মসূচি ছিলই না সেটা আপনি প্রত্যাহার করাচ্ছেন তাদেরকে নিয়ে, এবং সেটা যদি তারা করতে চান, যে কোনো মন্তব্য, সেটা করার জন্য প্রেস ক্লাব আছে, রিপোর্টার্স ইউনিটির অফিস আছে। বিশ্ববিদ্যালয় বন্ধ আমি ধরেই নিলাম, কিন্তু প্রেস ক্লাব তো উন্মুক্ত, রিপোর্টার্স ইউনিটিও তো উন্মুক্ত, শাহবাগের সামনের রাজপথ তো উন্মুক্ত, বা যে কোনো জায়গায় হতে পারে। এটা কোনোভাবেই সরকার নিয়ন্ত্রিত একটা প্রতিষ্ঠানের ভিতরে করা শোভন নয়। এবং যেখানে আমাদের সর্বোচ্চ আদালত যে মন্তব্য করেছেন, আমি স্বাগত জানাই যে তারা জিনিসটা আরও স্পেসিফিক বলে আমাদের পক্ষে সাহস করে বা শক্তভাবে এই উচ্চারণগুলো করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ জনাব ব্যারিস্টার তানজিবুল আলম। আপনার কাছে এই প্রসঙ্গ নিয়ে একটু ফিরি, সেটি হচ্ছে যে নিরাপত্তা হেফাজতে এই শব্দটি ব্যবহার করে ডিবি কার্যালয়ে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাবার আইনি ব্যাখ্যাটা আসলে কি হতে পারে, এখানে আইনের চোখে সেটিকে কিভাবে দেখা হয়? ধন্যবাদ। মানুষকে যখন কোথাও তার স্বইচ্ছায় যদি না হয়ে থাকে, তাহলে যদি আপনি যেখানে তাকে নিয়ে যান না কেন, যে কেউ নিয়ে যাক না কেন, তখন তার একটা আইনগত ভিত্তি থাকতে হয়। কারণটা কি? কারণটা হচ্ছে যে প্রতিটা নাগরিকের যে চলাফেরার যে অধিকার, আমরা বারবার আসলে সংবিধানের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলোতে ফেরত যেতে হয় যে কোনো আলোচনায়, বিশেষ করে অধিকারের আলোচনা যেগুলো যদি করতে চাই।
তো এখন প্রতিটা নাগরিককে তো ফ্রিডম অফ মুভমেন্ট দেওয়া হয়েছে। তো এই নাগরিকের এই অধিকারটাকে খর্ব করার জন্য কতগুলো আইনি প্রক্রিয়া আমাদের সংবিধানে বলে দিয়েছে যে সরকারের কোনো অথরিটি কিংবা অন্য যে কেউ কোনো ব্যক্তি যদি কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে কোথাও নিয়ে রাখে তাহলে তাকে অবশ্যই সেটার জন্য একটা আইনগত ভিত্তি থাকতে হবে। সেই আইনগত ভিত্তিগুলো কি? আমাদের আইনে সাধারণত দেখা যায় যে পুলিশকে 54-এ একটা ক্ষমতা দেওয়া হয়েছে, আপনি যদি সাসপিশনে করে তাকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারেন। তার মানে আপনাকে বলতে হবে যে আপনি অ্যারেস্টে আছেন, মানে ইউ আর আন্ডার অ্যারেস্ট ইন এক্সারসাইজ অফ মাই পাওয়ার আন্ডার সেকশন 54। আরেকটা অধিকার আছে, সেটা হচ্ছে যে প্রিভেন্টিভ ডিটেনশন। স্পেশাল পাওয়ার সেক্টরে বলা আছে যে আপনি যদি কোনো অপরাধ নাও করে থাকেন তাহলে আপনি ভবিষ্যতে সম্ভাব্য অপরাধ করতে পারেন, সেটাকে প্রিভেন্ট করার জন্য আপনাকে আমি ডিটেন করছি, সেই জন্য একটা অর্ডার দিতে হয়। তার মানে আপনি যখনই কোনো নাগরিককে তার অবাধ চলাফেরার থেকে বঞ্চিত করবেন তখন আপনাকে অবশ্যই কোনো একটা আইন বলে করতে হবে। এখন আমাদের এখানে কি ঘটনাটা ঘটছে দেখেন, যে বলতেছে আমরা ওনাদেরকে নিরাপত্তা দিতে চাই, এটা অনেকটা গায়ে মানে না আপনি মোরালের মতো। এরা তো এসে আপনার কাছে নিরাপত্তা চায় নাই, যদি চাইতেও আপনি দিচ্ছেন তাহলে তখন বোঝা যেত যে সে প্রোটেকশন চাচ্ছে, আপনি সেই প্রোটেকশন দেওয়ার জন্য মনে করছেন তাকে আমি এই সেফ হাউসে রাখতে চাই, সেটাও কিন্তু সম্ভাব্য তার কনসেন্ট থেকে শুরু হবে। কিন্তু এরা তো আপনার কাছ থেকে নিরাপত্তার জন্য আবেদন করেনি। যদি ওরা দেখাতে পারে যে না ওনারা আবেদন করেছে তাহলে আপনি তার কনসেন্টের মাধ্যমে সেই অথরিটিটা পাচ্ছেন। তো ইন দি অ্যাবসেন্স অফ সাচ মানে কনসেন্ট কিংবা এরকম আবেদন আপনি যে ওনাদেরকে নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে যে মাসের দরদ বেশি হয়ে গেলে যা হয়, তো সেটার তো একটা আইনগত ভিত্তি থাকতে হবে। যদি এখন বিষয়টা আদালতে আজকে গিয়েছে, ওনাদের যে মূল দুটো প্রতিপাদ্য বিষয় ছিল, আপনি যদি আইনের দৃষ্টিকোণ থেকে দেখেন এই প্রশ্নটা এসেছিল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে দুইজন আইনজীবী এই মামলাটা করেছেন যে তাদেরকে নিরাপত্তা হেফাজতে যে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে এবং ওখানে যে এই আপনার টেবিলে বসে কাঁটা চামচ দিয়ে খাওয়ানো হচ্ছে এটা আইনগত ভিত্তি কি, এবং তাদেরকে যে নিয়ে যাওয়া হয়েছে সেটা সংবিধানে আমরা হেভিয়াস কর্পাস বলে একটা রিটের বিধান আছে, জানেন যে কোনো আইনগত কর্তৃত্ব ছাড়া যদি কাউকে এরকম নিয়ে যাওয়া হয় তাহলে হাইকোর্টের অধিকার আছে জানতে চাওয়ার যে আপনি কোন আইন বলে তাকে নিয়েছেন সেটা আমার কাছে এসে ব্যাখ্যা করেন, এবং হাইকোর্টের ক্ষমতা আছে তাৎক্ষণিকভাবে তাকে কোর্টে নিয়ে আসলে কর্পাসটাকে যদি আপনি প্রডিউস করেন তখন কোর্ট তাৎক্ষণিকভাবে তাকে যেভাবে অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন সেই সিদ্ধান্ত দিতে পারেন। যেহেতু এটা আগামীকালকে অর্ডারের জন্য আছে, আমি আগে থাকতে আগাম মন্তব্য করছি না, কিন্তু দ্বিতীয় আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আন্দোলনরত ছাত্রছাত্রী যারা আছে তাদের উপরে যেন লাইফ বুলেট করা না হয়। সো এটাও আগামীকালকে বিচার্য বিষয়। এখানে এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজের ক্ষেত্রে কিছু কিছু ডিসক্রিশনের ক্ষমতা আইনের মাধ্যমে দেয়া আছে। যে দ্বিতীয় যে আবেদনটা করা হয়েছে কখন লাইফ বুলেট কিংবা কখন ছড়াগুলি কিংবা আপনার ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করার জন্য যেসব মেজারগুলো নিতে হয় সেগুলোর জন্য কিন্তু আইনে অনেকগুলো দিক নির্দেশনা আছে, বিশেষ করে পিআরবিতে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের মধ্যে যে পুলিশ তার ক্ষমতা কিংবা তার অস্ত্রের প্রয়োগ কিংবা তার লাঠির প্রয়োগ কোন পর্যায়ে কীভাবে করবে, কিন্তু গুলি চালাতে যদি হয় তাহলে একজন ম্যাজিস্ট্রেটের তাৎক্ষণিকভাবে অ্যাপ্রুভাল নিতে হয় আপনার এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে পিস মেনটেন করার জন্য। তো প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আইনের একটা গাইডলাইন আছে, অ্যাজ লং এজ সেই গাইডলাইনগুলো মানা হচ্ছে তখন কিন্তু পুলিশকে যে আইনগতভাবে যে ক্ষমতা দেওয়া আছে সেটার মধ্যে সিভিয়ার কেসে তারা কিন্তু এরকম লাইফ বুলেটও দিতে পারে। তো কোর্টের পক্ষে আগাম এক্সারসাইজ করে দিলে ইম্প্যাক্ট যদি এরকম হয় যে তার মানে হচ্ছে যে আপনি সম্ভাব্য যেসব আন্দোলনকারীর কথা বলছেন ওখানকার মধ্যে তো জামাত শিবিরের মতো জঙ্গিও ঢুকে যেতে পারে, তখন তাকে আপনি লাইসেন্স দিয়ে দিচ্ছেন যে আনইকুয়াল একটা সিচুয়েশন তৈরি হলো যে সে পুলিশকে মেরে ফেললেও পুলিশ তাকে আত্মরক্ষার জন্য হলেও গুলি চালাতে পারবে না, তো আপনি তো আগাম এই অর্ডার দিতে পারেন না। সো এখানে যেই রিট পিটিশনটা দাখিল করা হয়েছে ওখানে যে প্রেয়ারটা করা হয়েছে সেই প্রেয়ারের মধ্যে আইনগত যে ভিত্তিটুকু আছে সেটা আমাদের আসলে বিবেচনায় নিতে হবে। এটা আগামীকালকে অর্ডারের জন্য আছেন, সুতরাং আমরা আগাম মন্তব্য আমি করছি না, বাট আমার মনে হচ্ছে যে দ্বিতীয় অংশটা আইনগত ভিত্তি দুর্বল। আরিফ জিত থেকে আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে আন্দোলনের যে প্রসঙ্গ যে 200টি প্রায় মামলা এবং যেখানে আসামি হচ্ছে 2,13,000, সেখানে আসামিদের মধ্যে বেশিরভাগকে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন যে ধরপাকড় চলছে 13 থেকে 17 বছর বয়সে। আমরা ফায়াজের কথা জানি যার বয়স 17 বছর, তার হাতে হাত করা, কোমরে দড়ি পরানো হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাইব।
আন্দোলনটা যেভাবে দমন করা হয়েছে বলবো, বা যেভাবে আন্দোলনকারীদের কে ট্রিট করা হয়েছে, এর ধারাবাহিকতায় এই গ্রেফতারের এই কাহিনীটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। বিশেষ করে শেষের দিকে যেভাবে আমরা যে ভিডিও চিত্রগুলো দেখেছি, যেভাবে কিছু জায়গায় আমরা ব্রুটালিটি দেখেছি, এই ধারাবাহিকতা এই জায়গাটা অস্বাভাবিক নয়। যারা প্রাপ্তবয়স্ক নন, আইনের দৃষ্টিতে যারা প্রাপ্তবয়স্ক নন, নিশ্চয়ই তারা অপরাধ করলে সেটা ডিল করার একটা বিষয় আছে। যেহেতু তানজিবে আছেন, উনি এটা ভালো বলবেন। চিলড্রেন অ্যাক্টে করতে হয়, ডিল করতে হয় তাদেরকে, তাদের জন্য আলাদা ট্রায়ালের ব্যবস্থা করতে হয় আপনার শিশু আইনের অধীনে, এবং সেটার জন্য এভিডেন্স প্রক্রিয়াও ভিন্ন, কোর্টও ভিন্ন, এবং তাদের সাথে যদি কোনো অ্যাডাল্ট থাকে তাহলে সে দুইটার ভাগ হয়ে তাদের ট্রায়ালগুলো হয়, সেন্টেন্সিং প্রক্রিয়াটাও ভিন্ন। সো এখানে ইন্টারেস্টিং যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে দেখেন, যখন এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন হচ্ছে কোটা আন্দোলন, কোটার বিষয়ে সরকার কিন্তু কখনো না করে না, একবারও বলে নাই যে আমরা দিব না, কিংবা আমরা কোটার যারা আন্দোলন করছে যে তাদের দাবির প্রতি আমাদের সমর্থন নাই। সরকারের সাথে কোটা আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের মধ্যে যে ফারাকটা ছিল সেটা হচ্ছে যে তারা বলছে আমরা কোর্ট বুঝি না, আপনাকে সিদ্ধান্তটা দিতে হবে। আর সরকার থেকে বলা হচ্ছে যেহেতু হাইকোর্ট থেকে একটা রায় হয়েছে সেটার বিরুদ্ধে আমরা আপিল করেছি এবং ওই আপিল পর্যন্ত আমাদের প্রক্রিয়াটা ফলো করতে হবে। তো দুজনের কথার মধ্যে ধরেন বিভিন্ন পার্সপেক্টিভ থেকে, অ্যাঙ্গেল থেকে দেখলে আপনার যুক্তিযুক্ত মনে হবে, কিন্তু একটা জায়গায় দুজনের মধ্যেও কিন্তু এক ধরনের একটা মিল ছিল, সেটা হচ্ছে যে ওদের দাবি যেরকম সংস্কার ছিল, এরা কখনো বলে নাই যে আমরা সংস্কার করব না। এখন কিন্তু যে রায়টা যেটা হয়েছে সেই রায়ের মাধ্যমে কিন্তু যারা দাবিটা করছিল সংস্কার চায়, তারা স্পেসিফিক্যালি বলে না আমরা 93% চাই, তারা একটা যৌক্তিক সংস্কার চেয়েছে। এখন একটা মাঝপথে তো এসছে, সরকারও মেনে নিয়েছে এবং ওরা ওই রায়কে স্বাগত জানিয়েছে। তার মানে আন্দোলনের যে মূল স্পার্কিং পয়েন্ট কিংবা যে শুরুর যে অংশটুকু, সেটা তো আসলে এখন তাহলে সুরাহা হয়েছে। এর প্রেক্ষিতে বাকি যে দাবিগুলো এসেছে, আমি মনে করি সরকারের উচিত হচ্ছে সেটুকুলো রাজনৈতিকভাবে মোকাবেলা করে এবং ডিসপ্যাশনেটলি আইনগতভাবে সিদ্ধান্তে একটা রেজলিউশনের দিকে যাওয়া। যেমন ধরুন তারা দাবি করছে যে এই যে এতগুলো স্টুডেন্ট মারা গেল কিংবা যারাই মারা গেছে, তাদের মারার পিছনে যদি কেউ যারা জড়িত আছে তাদেরকে আইনের আয়তায় এনে শাস্তির বিধান করা। ওইখানে এখন যারা, আমরা তো নিশ্চিতভাবে বলতে পারছি না প্রতিটা মৃত্যুর পিছনে শুধুমাত্র ল এনফোর্সিং এজেন্সির পুলিশের দায় ছিল, কিংবা নিশ্চয়ই অনেকে জড়িত ছিল, তাদেরকেও তো শাস্তির আওতা আনতে হবে। পুলিশের মধ্যেও নিহত হয়েছে, বিজেপিতেও নিহত হয়েছে, আমরা এক্স্যাক্টলি জানি। তো এখন ওইটার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আপনার তদন্ত করে সাক্ষ্য প্রমাণ জোগাড় করে ডিসপ্যাশনেটলি হাজির করা, যে আমরা অমুক অমুককে পেয়েছি। যে কটা মামলা হয়েছে এখানে যে লক্ষ লক্ষ আসামির কথা বলা হচ্ছে, আলটিমেটলি হয়তো একটা মৃত্যুর পিছনে এতগুলো লোকের আসলে মানে ডাইরেক্ট ইনভলভমেন্ট থাকাটা খুবই ইম্পসিবল, কিংবা ভেরি ডিফিকাল্ট। তো এটা তদন্ত সাপেক্ষ একটা ব্যাপার, এবং কাকে আপনি দায়ী করবেন, কাকে প্রসিকিউশনে নিয়ে যাবেন, সেটাও কিন্তু তদন্ত সাপেক্ষ ব্যাপার। তো আমরা ঢালাও মন্তব্য প্রথম দিকেই করে ফেলছি যে সাধারণত আসলে আইনগতভাবে যদি আপনি দেখেন তাহলে তদন্তের সুযোগটা দেওয়া উচিত। প্রবলেম যে জায়গাটাতে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এখন যে ল এনফোর্সিং এজেন্সি এবং বাকি যারা ভিকটিম আছে কিংবা ভিকটিমের পরিবার আছে কিংবা সাধারণ জনগণ, এই দুই মধ্যে এটা ট্রাস্টের ল্যাক অফ ট্রাস্ট খুবই ট্রাস্টের জায়গাটি যদি একটু স্পষ্ট করে জানতে চাই। এই ট্রাস্টটা যদি গেইন করতে হয় সেটা আমার কাছে মনে হয় এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। একদম একদম। আরিফ জেপ্তি, সেই রাজনৈতিক প্রক্রিয়াতে কেন আসলে প্রক্রিয়াতেই আমি ওইখান থেকে যেতে চাচ্ছিলাম যে এই যে 2,13,000 কে আসামি করা হয়েছে আপনি বললেন, এটা কেন 2,15,000 নয়, এবং কেন এইটা 2,09,000 নয়, কেন 2,13,000? এই জবাবটা কে দিবে? এই 2,13,000কে স্পেসিফিকেশন করার তো কোনো সুযোগ নাই। এখন কি হবে, 2,13,000 যে হিউজ নাম্বার, আপনি আমি এই কক্ষে আমরা যারা আছি সকলেই 2,13,000-এর মধ্যে ঢুকে যাবেন। সো যখনই আপনি 2,13,000 বলে একটা ফিগার দিবেন, এটা পুলিশ হয়রানি করার একটা সুযোগ তৈরি হয়। এখন আমার বাচ্চাকে ধরে নিয়ে যাবে, আপনার ছোট ভাইকে ধরে নিয়ে গিয়ে বলবে এই যে 2,13,000-এর মধ্যে, এবং সাধারণ আমরা সেটা ঘটতেও দেখছি। মানে এটা খুব স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। এটা পুলিশ বাণিজ্যের, গ্রেফতার বাণিজ্য যেটাকে বলা হয় দেশে, এইটার করার একটা স্পেসিফিক সুযোগ তৈরি হয়। প্রথম কথা হচ্ছে যাদেরকে ধরা হচ্ছে, আপনি নিজে বলেছেন 13 থেকে 17, এবং তানজিব ভাই এটা খুব সুন্দরভাবে পরিষ্কার করেছেন যে এটার সম্পূর্ণ প্রক্রিয়া ভিন্ন, সেটা একটা আলাদা প্রক্রিয়া। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ওপেন খোলা মন নিয়ে তদন্তে যাওয়া, মানে আপনি যদি মনে করেন
যে এই জায়গার এই হত্যাকাণ্ড বা এখানকার একটা ধ্বংসযজ্ঞের জন্য স্পেসিফিক কিছু লোক জড়িত, এইখান থেকে আপনি যদি আন্ডার এজ বাচ্চাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করতে চান, আপনি আগে জিজ্ঞাসাবাদটা করেন, একটা সিস্টেমের মধ্যে দিয়ে যান, তাদের মধ্যে যদি কেউ জড়িত থাকে তাকে কিশোর আদালত, কিশোর সংশোধনের যে স্পেসিফিক আইনগত ব্যবস্থা আছে সেদিকে যাবেন। কিন্তু আপনি আগে 2,13,000 বললেন, আমি বলবো 5 লক্ষ আসামি, আরেকজন বলবো যে একজনও আসামি না। তো এই জায়গাটা আগেই বলে দেওয়া, গ্রেফতার বাণিজ্য এবং হয়রানি তৈরির সমস্যাটা কি হয়, এই গ্রেফতার বাণিজ্য হয়রানি কিন্তু ইনস্টিটিউটগতভাবে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী করবে না, কিছু স্পেসিফিক যারা দুর্নীতিবাজ কিছু লোক এটা সুযোগ দেবে। কিন্তু ক্ষোভটা তৈরি করবে অনেকের ক্ষেত্রে, হয়তো পুরা জেলায় হয়তো 2-4জন অসৎ অফিসার এটা সুযোগ নেবে, 50টা ভালো অফিসার হয়তো আন্তরিকভাবে চেষ্টা করবেন এটা খুঁজে বের করতে, কিন্তু এই 2 থেকে 5 জন লোক এত লোককে হয়রানি করবে, বাকি সব ভালো উদ্যোগগুলো তখন ভেসে চলে যাবে এবং সকল লোকজন বলবে যে সরকার আমাদেরকে হয়রানি করছে, আমার বাচ্চা ওই দিন ছিলই না বা আমার বাচ্চা সাধারণভাবে গিয়েছে তাকে গ্রেফতার করছে। এই জায়গাগুলো আমার কাছে মনে হয় অনেক সাবধানে ডিল করার প্রয়োজন। যে কথাটা একটু আগেও তানজিব ভাই বলছিলাম এবং আমিও আরো অনেক বিভিন্ন জায়গায় বলেছি, এটা এমন একটা অদ্ভুত আন্দোলন হয়েছে যে আন্দোলনে যে দাবি করছে এবং যার কাছে দাবি করছে এরা দুইজনই একমত যে এই দাবিটা ঠিক। আন্দোলনকারী বলেছে সরকারের কাছে যে আমরা কোটা সংস্কার চাই, সরকার বলছে আমি সংস্কার কি, আমি তো তুমি মানে বন্দুক চাইছিলাম, আমি তো কামান দিয়ে দিয়েছি 2018 সালে, আমি কোটা বাতিল করে ফেলেছি। এবং সরকার বলছে যে ওকে, উচ্চ আদালত এটা অবজেকশন দিয়েছে, আমরা আপিল করছি, মানে আমরা তোমাদের পক্ষেই তো আদালতে যাচ্ছি, একই দাবি নিয়ে যাচ্ছি বা বেশি নিয়ে যাচ্ছি, তারপরেও এত প্রাণহানি এবং এত হয়েছে। কারণ এইখানের মধ্যে ভুল বুঝাবুঝির প্রচুর অবকাশ ছিল। আমি যদি বলি কমিউনিকেশন গ্যাপটা আন্দোলনকারী, ওখানে কি আস্থার সংকটের প্রশ্নটি চলে আসছে না, যে আদালতের উপর কেন আস্থা রাখতে আসলে পারলো না? মাননীয় প্রধানমন্ত্রী যখন আসলে চীন সফর থেকে আসলেন সংবাদ সম্মেলনে, তখনও তিনি বলেছেন যে এটা আসলে আদালতের রায়ের উপর আমাদের কিছু করার নাই। এই জায়গাটা হচ্ছে কি, এই যে আমরা বিরতির সময় একটা কথা বলছিলাম আমি আপনি তানজিব ভাই, যে নাগরিকদের মিনিমাম একটা বেসিক সংবিধান বা মানে কিছু আইন কানুনের বিষয়গুলো জানা থাকা ভালো, কিন্তু আমাদের দেশে আসলে এগুলো আমরা জানি না, আমাদের চর্চার মধ্যে নেই, আমাদের তরুণদের মধ্যে তো আরো নেই, মানে না থাকাটাই স্বাভাবিক, ওই বয়সে আমাদেরও ছিল না। সুতরাং এই জিনিসটা তাদেরকে কিন্তু ডেকে কেউ বোঝায় নাই। আমি হয়তো টকশোতে বলেছি, কেউ শুনেছে, একজন মন্ত্রী হয়তো কোথাও বলেছেন, কেউ শুনেছেন। এই জিনিসটা যদি আন্দোলনকারীদের বোঝানো যেত, নাম্বার 1, তোমার দাবি আমার দাবি এক, সমস্যাটা কোথায় হয়েছে, হাইকোর্টের একটা রায়, ওকে এটাও সমস্যা না, কারণ এইটার আপিল প্রক্রিয়া আছে, আমরা আপিলে যাচ্ছি, ওকে আপিল পর্যন্ত অপেক্ষা করো, যদি আপিলে না হয় বিভিন্ন প্রক্রিয়া, অন্যান্য প্রক্রিয়া আছে, মানে আপিলে যদি সরকারের আপিল গ্রহণ না হতো কি হতো, হাইকোর্টের রায় থাকতো, ওই রায়ে কিন্তু বলা আছে সরকার চাইলে কম বেশ করতে পারে। তো সরকার বলতে পারতো যে যদি আমি আপিলে এটাকে পুরো বাতিল করতে না পারি, আমার তো কম বেশ করার অধিকার আছে, হাইকোর্টের রায় তো মানে প্রিভিল করবে, আমি কম বেশ করে তোমাদের সাথে বসে সলভ করে ফেলবো, গো ব্যাক, লেখাপড়ার টেবিলে যাও। এই যে না বলার কারণে কিন্তু এই ভুল বুঝাবুঝিগুলো হয়েছে। আপনি কমিউনিকেশনের কথা বলছিলেন, যে গ্যাপটা কমিউনিকেশনের কথা বলছিলেন, এই গ্যাপে যেটা হয়, বহির শক্তি যাদের এজেন্ডা আছে, যাদের স্পেসিফিক রাজনৈতিক এজেন্ডা আছে, যার আমি এটা দাবির সাথে কিছু না, বাংলাদেশ জ্বললে পড়লে আমার খুব আরাম, আমার নিজের এজেন্ডা, আরেকজনের আরেকটা এজেন্ডা, এই যাদের এজেন্ডা এরা তখন ঢুকতে পেরেছে, তারা গুজব রটাতে পেরেছে এবং তারা উত্তেজিত করতে পেরেছে। আপনি দেখেন মূলত অশান্ত হওয়া যেদিন থেকে শুরু হলো, এই আন্দোলনটা কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে ছিল। অশান্ত হওয়া যেদিন শুরু হলো সেদিন এমন একটা স্পেসিফিক টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল থেকে আমি রাজাকার এই স্লোগানটা দিয়ে যে নেমে আসলো, কেউ না কেউ কোথাও না কোথাও এটাকে সুপরিকল্পিতভাবে প্রধানমন্ত্রীর বক্তব্যটাকে টুইস্ট করে ওই জায়গায় নিয়ে গিয়েছে, কারণ এখানে তো রাজনৈতিক শক্তিগুলো কাজ করে। এবং আমরা গণমাধ্যমে দেখেছি ছাত্রছাত্রীদের যখন জিজ্ঞেস করা হলো যে তারা আসলে সেই সংবাদ সম্মেলনটা দেখেছে কিনা, তাদের বেশিরভাগই বলেছে যে তারা আসলে দেখেনি। আমি নিজে অনেকের সাথে পরিচিতদেরকে আমি বলেছি যে এই মানে আমি নৈতিকভাবে কোটা তুলে দেওয়ার বা কোটা সংস্কারের পক্ষে, কিন্তু আমি তাদের মানে কিছু লোককে বললাম যে ভাই তোমরা কি এটা দেখেছো, প্রাইম মিনিস্টার তো এইটা বলেন নাই, তোমাদের দাবি টাবি সব ঠিক আছে, আমি দাবির সাথেই আছি, কিন্তু তোমরা যে রাজাকার বলছো নিজেদেরকে, কেন বলছো এটা তো বলে নাই। সো এই যে জায়গাগুলোতে আস্থার সংকটটা তৈরি হয় প্রথমত কমিউনিকেশনের গ্যাপ থেকে। আমার কাছে মনে হয় যে এই পুরাটাই দুর্ভাগ্যজনক যে প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা গেলাম, গোটা জাতি গেল। যদি আন্দোলনকারীদেরকে আরো পরিষ্কারভাবে বোঝানো যেত তাহলে হয়তো আমরা এত প্রাণহানি, এত সম্পদহানিটা রাজনৈতিক দূরদর্শিতার জায়গাটুকু আমরা এবং এই আস্থা তৈরি করার দায়িত্ব কিন্তু সরকারের, এই আস্থা তৈরি করার দায়িত্ব আন্দোলনকারীদের না। কারণ আমার মনে আছে একজন সমন্বয়কের সাথে আমি আরেকটা টিভি চ্যানেলে যখন সরাসরি কথা বলছিলাম, উনি বলছিলেন যে আমাদের সাথে তো কেউ কথাই বলছে না,
একদম, এবং মানে শুরু আমরা থেকে তো তারা 10-15 কিন্তু দিন এই ধরে দাবিটাই রাস্তায় করেছে আছি। যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলুক, আশ্বস্ত করুক, কেননা আদালতের রায় যে তাদের দিকেই যাবে সেটি কিন্তু তারা তখন নিশ্চিত ছিল না, না। এটা যে- নিশ্চিত না। আমার নিশ্চিত কথা ছিল না। অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে, যেমন ধরেন এই যে ভাঙচুরের কথাটা যদি আন্দোলনের সূচনাগার হিসেবে আমরা চিন্তা করি, তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার টিএসসির পাশেই হচ্ছে এত বড় একটা স্টেশন, মেট্রো রেল স্টেশন, ওখানে একটা কাঁচও ভাঙা হয় নাই। তাহলে আন্দোলনকারীরা যেখানে সূতিকাগার সেখানে কিচ্ছু হচ্ছে না মেট্রো রেলের, আপনার মিরপুরে গিয়ে মেট্রো রেল আক্রমণ হচ্ছে কেন? এবং আন্দোলনকারীরা কিন্তু বারবার বলেছে যে আমরা কোনো সহিংসতার মধ্যে, কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মধ্যে নেই, তারা কিন্তু তাদের না না, অবস্থান যেদিনই ঘটনাগুলো ঘটেছে শুক্রবার আপনি দেখবেন তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, বৃহস্পতিবার বন্ধ, বন্ধ ঘোষণা হয়ে গেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর সামনে এই আন্দোলন, সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এর কোনোটাই কিন্তু মিরপুরে যেখানে পুড়েছে এটার ধারে কাছে না, বা আপনি মহাখালী সেতু ভবনের ধারে কাছে না, এই ক্যাম্পাসগুলোর ধারে কাছেই না। আপনি বাড্ডা রোডে, আমি ধরলাম বাড্ডা রোডে মূল আন্দোলনটা হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে, যেখানে নর্থ সাউথ আইইউবি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ওই ব্লক থেকে এসে এখানে ওরা সকল অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জড়িয়েছে। এরা কিন্তু বিটিভির দিকে মার্চ করে নাই, ওই জায়গাগুলো কিন্তু আমরা দেখছিলাম। বিটিভি তো অনেক দূরে, তো বিটিভি মার্চ না করলে, বিটিভির পাশে তো 5টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই যে এখানে এত বুঝতাম ছাত্র আসবে। এগুলো তো পরিকল্পিতভাবে আর একটা গ্রুপ করেছে, এবং সেটা যে করেছে এই সুযোগটা পেয়েছে কারণ আন্দোলনকারীদেরকে বিভ্রান্ত করার সুযোগ হয়েছে আস্থার সংকটের কারণে। আপনি যেটাতে গিয়েছেন, আস্থার সংকট ডায়ালগ ছাড়া কখনোই সমাধান। এখনো পর্যন্ত যে নেরেটিভটা, সেটা হচ্ছে যে এই যে যাদের মৃত্যু হয়েছে এবং ভাঙচুর কিংবা সরকারি সম্পত্তির যে বিনাশের কথা বলা হচ্ছে, এখনো কিন্তু বলা হচ্ছে যে আন্দোলনকারীরা ক্ষোভ থেকে, সরকারের উপরে ক্ষোভ থেকে, ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এই আক্রমণগুলো হয়েছে। এবং আরেকটা নেরেটিভ দিয়ে হচ্ছে সরকারের পক্ষ থেকে যে সরকার শুধুমাত্র সম্পদের হানি হয়েছে সেটার কথা বলেছে, এতগুলা প্রাণ যে ঝরে গেল সেটার কথা বলছে। ইমোশনাল বিষয়গুলো আসলে এর মধ্যে চলে এসেছে, ওই নেরেটিভটা কিন্তু এখনো চালু আছে। এবং সরকার, আমার কাছে যে জায়গাটা আশ্চর্য লাগে, সরকার কিন্তু এই নেরেটিভটার কাউন্টার দিতে পারছে না। মানে আরিফ জেব থেকে একেবারে শেষের দিকে আছি, নানাভাবে বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে আমাদের ক্ষুণ্ণ হয়েছে। আন্তর্জাতিক চাপের কথা আমরা জানি, প্রায় 14টি দেশের রাষ্ট্রদূত কিন্তু চিঠি দিয়েছে উদ্বিগ্ন হয়ে। এই চাপ সামাল দেবার ব্যাপারটা আসলে কি দাঁড়াবে? চাপ সামাল দেওয়ার কিছু নাই, এটা যে চাপ হিসাবে ধরলে অনেক জিনিস, এটা উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ এই পরিমাণ যখন মানুষ মারা গিয়েছে, এটা বিশ্বের সকল মিডিয়া এটাকে সিরিয়াসলি পিক করেছে, এবং এইটার এক ধরনের উদ্বেগ সবাই দেখাবে। আমার কাছে এটা খুব অস্বাভাবিক মনে হয় না। আপনি যদি এই চাপ এবং ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চান, আপনাকেই করতে হবে। আমি নিজে যতক্ষণ ভালো হব না, কেন আমাকে আপনি খারাপ বললেন, এইটা কোনো যুক্তির কথা হলো না। সুতরাং যদি সহনশীলতা, গণতন্ত্রের জায়গায় সহনশীলতা, মানুষের মৌলিক অধিকারগুলো আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে এই চাপ কমে যাবে বা এই উদ্বেগ কমে যাবে। আর যদি আমরা সেটা করতে ব্যর্থ হই, তো খুব স্বাভাবিকভাবে বিশ্ব আমাদেরকে ভালো চোখে দেখবে। ব্যাসে তানজিবুল আলম, ছোট করে দেখেন, আমরা এখন মানে গ্লোবাল ভিলেজ একটা শব্দ ব্যবহার করি, এটা এখন ট্রুলি রিফ্লেকশন হয় আমাদের ডেইলি লাইফে। আমরাও এখন যখনই ইন্টারনেটে যাই, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম, শুধু আমাদের দেশের খবর পাই তা না, অন্য বিভিন্ন দেশেরও খবর পাই, এবং আমাদের খবরও এরকম পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তো গত কয়েকদিনে বাংলাদেশ সম্পর্কে যে নিউজগুলো এসেছে, সেই সবগুলা নিউজে কিন্তু সরকার বিরোধী হিসাবে এসছে। কারণটা, আপনি যখন এরকম গ্লোবাল একটা নেরেটিভ থাকে যে এটা সবসময় হচ্ছে যে শাসক দলের বিরুদ্ধে। এই যে কেনিয়াতে আপনার আন্দোলন যখন হয়েছে ট্যাক্সের বিষয়ে, তখন দেখেন সবগুলা নিউজ মিডিয়াতে আসছে যে সরকার বিরোধী আন্দোলন ট্যাক্সের বিষয়ে। তখন ওই সরকার যেভাবে মোকাবেলা করেছে, আমাদের তো ইমিডিয়েট এক্সাম্পল ছিল, তাড়াতাড়ি সরকারের পক্ষ থেকে এসে জনগণকে নিয়ে উদ্রত করেছে, মাফ চেয়েছে। তো এখন আমরা এই মিডিয়া হ্যান্ডলিং বলেন, কিংবা ম্যানেজিং দি সিচুয়েশন বলেন, কিংবা ইমেজ রক্ষা বলেন, যত কিছুই বলি না কেন, রিলেশনশিপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মানে পিছিয়ে আছি। এবং আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা কার পরামর্শে নিয়েছে হয়তো তারা হয়তো ভালো বলতে পারবেন, কিন্তু ওই সিদ্ধান্তগুলো যে আসলে মানে আমাদের ইমেজের জন্য ক্ষতিকর হয়েছে, সেটা তো আমরা এখন নিজেরাই বুঝতে পারছি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, দেশের মধ্যে হোক বা দেশের বাইরে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে আসার জন্য। নিশ্চয়ই আবার আপনাদের যুক্ত করতে পারবেন। সুপ্রিয় দর্শক, নিউজ আওয়ার এক্সট্রা আজকের আয়োজন এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।